প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আজ আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি মাধ্যমিক পরীক্ষায় আসার বিশাল সম্ভাবনা আছে। এমন কিছু কবিতার প্রশ্ন। আজকে আমাদের আলোচনার বিষয় প্রলয়োল্লাস কবিতা, কাজী নজরুল ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা, যেটি দশম শ্রেণীর পাঠ্য। এই কবিতা থেকে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের আকারে, সেই প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব। এই তিনটি প্রশ্ন আমরা আলোচনা করব আমাদের এই কবিতার তিনটি দৃষ্টিকোণ, তিনটি ভঙ্গি থেকে। এই প্রশ্নগুলো ঠিক কেমন করে উত্তর করলে আমরা মাধ্যমিক পরীক্ষায় যথাযথ নাম্বার পেতে পারি, সেই দিকটিকেও আমাদের দেখতে হবে। আমরা যে তিনটি প্রশ্ন আলোচনা করব, তার প্রথম প্রশ্ন, এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? মহানিশা শেষে কে আসে, তার কেমন ভাবে আগমন ঘটে, অথবা বলতে পারে এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে। এই যে অংশটি, এই অংশটির তাৎপর্য বিশ্লেষণ। সংক্ষিপ্ত প্রশ্ন মূলত 3 নাম্বারের আসে। আমরা এই প্রশ্নটা আলোচনা করার ক্ষেত্রের জন্য 4টি নাম্বারে বিভক্ত করছি, 1 + 1 + 2। আমরা প্রথম যে প্রশ্নটি আলোচনা করছি, মহানিশা বলতে কি বোঝানো হয়েছে। স্বাভাবিকভাবে মহানিশা কথাটা হচ্ছে চরম অন্ধকার, অর্থাৎ এই চরম অন্ধকারাচ্ছন্নতার মধ্যে লুকিয়ে আছে সমাজ ভাবনার একেবারে অবহেলিত, নিপীড়িত, একেবারে অধঃপতিত অবস্থার কথা। আমরা এই কথাটা কিভাবে পরীক্ষার খাতায় লিখতে পারি? আমরা যখন উত্তর করব তখন এভাবে করব, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে মহানিশা বলতে আপাতভাবে চরম অন্ধকারকে বোঝানো হয়েছে। ইংরেজ শাসিত ও শোষিত ভারতবর্ষে রাষ্ট্রীয় ও সামাজিক শোষণ আর পরাধীনতায় জাতীয় জীবনে নেমে এসেছিল ধ্বংসাত্মক অন্ধকার, তাকেই কবি মহানিশা হিসাবে উল্লেখ করেছেন। আমরা দুটো অ্যাঙ্গেল আলোচনা করছি, দুটো দৃষ্টিকোণ। আপাতভাবে যেটা আমরা মহানিশা বলছি, মহা অন্ধকার, যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্রীয় সামাজিক পরিবেশ পরিস্থিতিতে তার চরম অন্ধকারকে যে সূচিত করা হয়, তাকে মহানিশা। যুগে যুগে সমাজ ব্যবস্থায় এরকম মহা অন্ধকার, ঘোরতর অন্ধকার, সমাজ জীবনের পতন নেমে আসে। সেই পতনকেই কবি মহানিশা হিসেবে উল্লেখ করেছেন। যেহেতু কবিতা প্রলয়োল্লাস, সেখানে দেবাদিদেব মহাদেব শিব তার রুদ্র তেজে নটরাজের তালে তালে সমস্ত কিছু ধ্বংস করে, যাবতীয় জড়তা, জীর্ণতা, শীর্ণতা, যাবতীয় কালো অন্ধকারকে দূর করে। কবি সেই দিকে ইঙ্গিত রেখেছেন, কিন্তু গভীরতর ভাবে ভারতের যে পরাধীনতা, ইংরেজ শাসন এবং শোষণের জালে ভারতীয় জাতীয় সত্তার যে অধঃপতন, তার যে চরম ধ্বংসাত্মক অন্ধকার, সেই দিকটিকেই কিন্তু কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল চিহ্নিত করতে চেয়েছেন। পরের প্রশ্নে আসে, মহানিশা শেষে কে আসে? কবির ভাষায় মহানিশার শেষে অরুণ হাসি হেসে উষা আসে, অর্থাৎ রাষ্ট্রীয় ও সামাজিক ভাবে আসবে সভ্যতার নতুন সূর্যোদয়। অর্থাৎ যাবতীয় ধ্বংসাত্মক ভাবনা, সমাজের যাবতীয় পতন, যাবতীয় কালো অন্ধকার দূর হয়ে আসবে নতুন প্রভাত, একটা প্রগতিশীল, যুক্তিবাদী, একটা মুক্ত সমাজ ভাবনা। তার কেমন ভাবে আগমন ঘটে, অর্থাৎ এই যে লাইন, তার তাৎপর্য আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি। শুধুমাত্র ভারত নয়, সমগ্র বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির শোষণ, বঞ্চনায়
মুক্তির আকাঙ্ক্ষা করেন। যত শোষণ আছে, যত বঞ্চনা আছে, সমাজের যাবতীয় জীর্ণতা শীর্ণতা আছে, সমস্ত কিছু পতন আকাঙ্ক্ষা করেন এবং একটা মুক্তির আলোক রেখা কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আশা করেন। মাহই মন্ত্রে নটরাজ জগৎ জুড়ে প্রলয় উল্লাসের মধ্য দিয়ে জীর্ণ সভ্যতার অমানিসাকে দূর করবেন। অর্থাৎ নটরাজ শিব তার রুদ্র তেজে, তার মাহই মন্ত্রে নটরাজের নৃত্যের তালে তালে জগতের যাবতীয় বন্ধন, যাবতীয় অন্ধকার, যাবতীয় ধ্বংসাত্মক চেতনাকে তিনি দূর করবেন। সমস্ত কালো অন্ধকার দূর করে তিনি আনবেন এক নতুন প্রভাত। দিগম্বর মহাদেবের চাঁদের পবিত্র কিরণে ধনাত্মক ভাবনায় নিপীড়িত পৃথিবী মুক্তি পাবে, সেই প্রত্যাশা করেন। এখানে যদি আমরা ভারতের পরাধীনতার সেই সময় ধরি, তরুণ বিপ্লবী দল যারা নটরাজের নৃত্যের তালের মতোই ইংরেজ শাসন ও শোষণের যাবতীয় অক্টোপাসকে ছিন্ন ভিন্ন করবে এবং ভারতের একটা নতুন প্রভাত, নতুন সূর্যোদয় আনবে। দ্বিতীয় প্রশ্ন আমরা যেটি আলোচনা করব সেটি হলো, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। এখানে কার বন্দনা করা হয়েছে বা সে কে? ভেঙে গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। উত্তর আমরা এভাবে করব, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতার আলোচ্য উদ্ধৃতিতে সে বলতে ধ্বংসের দেবতা মহাদেবকে বোঝানো হয়েছে। তিনি রূপে প্রলয় উল্লাসে, তিনি মহারুদ্র তেজে নটরাজের মতো, নটরাজের রূপে প্রলয় উল্লাসে সব কিছু জীর্ণতা রুগ্নতা ধ্বংস করবেন। সেই মহাকালের বন্দনা এখানে করা হয়েছে। অবশ্য গভীর অর্থে সে বলতে মাতৃমুক্তি শৃঙ্খল মোচনে স্বাধীনতাকামী তরুণ বিপ্লবীদের বলা হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। একদিকে পুরাণ প্রসঙ্গে যেমন দেবাদিদেব মহাদেবের রুদ্র তেজের ধ্বংসের কথা বলা হচ্ছে, প্রলয় উল্লাসের কথা বলা হচ্ছে, সেই রকম ভারতের স্বাধীনতা সংগ্রামের নিরিখে তরুণ বীর স্বাধীনতা মুক্তিকামী যে সমস্ত বিপ্লবী দল, যাদের নিজের প্রাণের মায়াকে, নিজের প্রাণকে, মৃত্যুকে পায়ের ভিত্ত করে এগিয়ে চলেন, সেই সমস্ত বীর বিপ্লবী তরুণ দলের কথা কিন্তু এখানে চিহ্নিত করা হয়েছে। এর যে বাকি প্রশ্ন, ভেঙে গড়ার বিষয়টি বুঝিয়ে দাও, সেটাকে আমরা এইভাবে অ্যান্সার করতে পারি। সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তির শাসন ও শোষণের যুপকাষ্টে নিপীড়িত মানবতা মুক্তি চায়। প্রলয় উল্লাসে রুদ্র ভয়ঙ্কর আলোড়ন অসুন্দর অন্ধকারকে দূর করে আনবে সুন্দর মুক্তির সকাল। কবি নজরুল রূপক অর্থে বলতে চেয়েছেন, পরাধীন নিপীড়িত এই সমাজকে বিপ্লবের অগ্নিমন্ত্র নতুন জীবনের জয়গান পাবে। তরুণরাই আপাত ধ্বংসাত্মক বিপ্লববাদের অগ্নি আখর শেষে আনবে নতুন চিরসুন্দর ধনাত্মক এক সমাজবোধ। কবির ভাষায় এভাবেই কাল ভয়ঙ্করের বেশে মুক্তি আগমন ঘটবে। আপাত যেটা কাল ভয়ঙ্কর, তার মধ্য দিয়েই কিন্তু যাবতীয় শীর্ণতা, যাবতীয় শৃঙ্খল মোচন হয়ে আসবে নতুন প্রভাব। ঔপনিবেশিক ইংরেজ শাসন শোষণে এমন একটি রুদ্র তেজ দরকার, এমন একটি মহাদেবের রুদ্র তেজে যেমন সমস্ত কিছু পাপাচার, সমস্ত কিছু শৃঙ্খল, সমস্ত কিছু জীর্ণতা ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে স্বাধীনতাকামী তরুণ দল, বিপ্লবী দল যারা মুক্তি কামনায় ভারতবর্ষের স্বাধীনতা আনবেন, সেই বিপ্লবে হয়তো আপাত ধ্বংসাত্মক ভাবনা থাকবে, কিন্তু সেই ধ্বংসের ভাবনা শেষে আসবে একটা নতুন প্রভাত, নতুন সকাল। আমাদের জাতীয় জীবনে আসবে এক আলোর রেখা। আমরা তৃতীয় নম্বর যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন, তা বলার কারণ কি? উত্তর আমরা এভাবে করতে পারি,
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রলয়োল্লাসে অন্ধকারে নিমগ্ন অসহায় মানুষকে, ভয়ঙ্কর রুদ্রের ধ্বংসাত্মক আগমনকে মুক্তির আহ্বান রূপে জয়ধ্বনি করতে বলেছেন। আমরা কবিতায় যে পুরাণ প্রসঙ্গ দেখতে পাই কবি কাজী নজরুল ইসলাম, যেখানে মহাদেব শিব তিনি কিন্তু এই পৃথিবীর যাবতীয় ধ্বংস করেন, যা কিছু পুরানো, যা কিছু জীর্ণ শীর্ণ, যা কিছু পাপাচার, সমস্ত কিছু ধ্বংস করে তিনি একটা নতুন পৃথিবী করেন। সে কারণে তিনি ধ্বংসের দেবতা, যেমন সৃষ্টিরও দেবতা। ঠিক একইভাবে পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা প্রেমী বীর বিপ্লবীর দল যে মুক্তির আহ্বান আনছেন, সেই মুক্তির আহ্বানে হয়তো ধ্বংসাত্মক কিছু ভাবনা আছে, তবু সমগ্র ভারতবাসীকে, আপামর ভারতবাসীকে তাদেরকে আহ্বান জানাতে বলা হচ্ছে, জয়ধ্বনি করতে বলা হচ্ছে সেই তরুণ বিপ্লবী দলকে। আমরা এইটা বলার কারণ কি, জয়ধ্বনি আমরা মোটামুটিভাবে আলোচনা করার ক্ষেত্রে সে কথাটা জানিয়েছি, তবু যদি আরো একটু আমরা ডিটেলসে আলোচনা করতে চাই। প্রলয়োল্লাস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বান করেছেন। ধ্রুবপদের মতো বারবার কবি আহ্বান করছেন, তোরা সব জয়ধ্বনি কর মুক্তি কামী ভাবনার জন্য। আপাত নৃশংস, আপাত বিধ্বংসী সেই প্রলয় থেকে পিছু উঠলে হবে না। যদি তাকে আমরা সবাই সর্বতভাবে আহ্বান করি, তবেই কিনা যাবতীয় জড়তা ধ্বংস হয়ে নতুন প্রভাত আসবে। সেই কারণে কবি জয়ধ্বনি করতে বলেছেন সেই প্রলয়োল্লাসকে। 19 বার তিনি ধ্রুবপদের মতো বারবার পাঠকের কাছে আবেদন করেছেন জয়ধ্বনি করার জন্য, নতুনের আগমনকে স্বীকার করার জন্য। সমস্ত অন্ধ জীর্ণতাকে প্রলয় যেমন ধ্বংস করে, এক নতুন পৃথিবী গড়ে তোলে, ঠিক তেমনি মুক্তিপ্রিয় তরুণ বিপ্লবীরা ঔপনিবেশিক ইংরেজ শাসন শোষণের অবসান ঘটিয়ে আনবে রাষ্ট্রীয় সামাজিক বৈষম্যহীন এক ভারত। প্রলয়ঙ্কর শিবের মতো বিপ্লবীদের কর্মধারাকে সর্বত সমর্থন করার জন্য দেশবাসীর কাছে কবির এই আহ্বান। আমরা প্রলয়োল্লাস কবিতা নিয়ে আগেও আলোচনা করেছি, সমগ্র কবিতা ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। আমরা এভাবে প্রশ্ন উত্তর নিয়েও আরো আলোচনা করব। আমাদের এই প্রশ্ন উত্তর কেমন লেগেছে অবশ্যই ছাত্রছাত্রীরা কমেন্ট করবেন। যদি কোথাও বোঝার অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেই প্রসঙ্গে আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের সহযোগিতা করে, যদি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্বোপরি আমাদেরকে পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, সেই প্রয়াসে আমাদের এই ইউটিউব চ্যানেলটি করার মূল প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়ার মধ্যে থাকবেন। ধন্যবাদ।